শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমার এই ক্লাস। আজকের ক্লাসটি আমরা গত সপ্তাহে ক্লাসটির একটি ভূমিকা অংশ পড়িয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের কবিতা সুচেতনা। তো আজকে আমরা কবিতাটিতে প্রবেশ করব। তো আমি গত ক্লাসটিতে পড়ানোর সময় একটি কথা বলেছিলাম যে এই কবিতাটি একটু জটিল এবং এর জন্য একটা সময়ের দরকার, যে আমরা সেই সময়টা নেওয়ার জন্য একটু ধীরে ধীরে কবিতাটা পড়াবো। তো এই কবিতাটা পড়ার আগে আরো কয়েকটা কথা আমার বলা দরকার। সেটা হচ্ছে যে প্রথমত কবি জীবনানন্দ দাশ তার কবিতার মধ্য দিয়ে যে কথাগুলো বলে গেছেন, সেই কবিতার সবগুলো কথা ব্যাখ্যা, বিশ্লেষণ, শব্দার্থ টিকার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। কোনো কোনো ক্ষেত্রে এই কবিতাগুলো একাধিক ব্যাখ্যা হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যাখ্যাগুলো খুব মানে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় সাংঘর্ষিক ব্যাখ্যাও হয়, অর্থাৎ একজনে যে ব্যাখ্যা দেয় আরেকজনে তার সম্পূর্ণ বিপরীত একটি ব্যাখ্যাও দেয়। ফলে এই দুটো মিলে বা এই সবগুলো পরিস্থিতি মিলে এই কবিতাটাও কিন্তু সেরকম একটা কবিতা, মানে এই কবিতাটা পড়লে মানে বই থেকে তোমাদের যে বইয়ের যে পাঠ পরিচিতি আছে সেখান থেকে যদি তোমরা পড়ো তাহলে দেখা যাবে যে কবিতাটা যেভাবে বলেছে সেভাবে উত্তর করলে তোমার উত্তর হয়ে যাবে মোটামুটি। কিন্তু আমরা এই কবিতাটি পড়তে গিয়ে আমাদের কাছে মনে হয় যে কবিতাটা এত সহজেই বলা যায় না যে এটার মধ্যে কি বোঝানো হয়েছে। আমি সহজে একটা কথা বলি যে এই কবিতার নামটাই হচ্ছে সবচেয়ে প্রথম মানে ভাবনার বিষয়, যে সুচেতনা এটা কি আসলে। সুচেতনা তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সু মানে ভালো, চেতনা মানে তো প্রচলিত শব্দ। তাহলে চিন্তা, তাহলে আমরা বলতে পারি সুচেতনা মানে কি সুচিন্তা, খুব ভালো কিছু, ভালো চেতনার কথা বলছেন। এটা যদি আমরা বলি তাহলে এটা অবশ্যই একটা সত্য, হ্যাঁ হতেই পারে এটা ভালো চেতনা নিয়ে বলছেন। তাহলে এরকম যদি কোনো কবিতার নাম হয় সুরঞ্জনা, তাহলে ওইটা কি এরকম কিছু অর্থ দাঁড়ায়? আবার যেমন তার কবিতার নাম বনলতা সেন, তাহলে বনলতা তো বনের লতা, এরকম কিছুই বোঝায়। তো যদিও এই কারণে সুচেতনাও এই কবির পরিচিত বা আরে কবির সৃষ্ট কয়েকটা চরিত্রের মধ্যে তার নামের চরিত্রগুলো সাধারণত সু দিয়ে বেশি থাকে। তো যদিও বনলতা সেন আছে, তো এরকম এই সুচেতনা এই কবিতাটির এই তার ব্যাখ্যা থেকে যদি আমরা ভাবি তার অন্যান্য কবিতার সাথে, তাহলে সুচেতনাও তার একটি সৃষ্ট কাল্পনিক একটি চরিত্র, একটি নারী চরিত্র, যার নামটা তিনি দিয়েছেন রহস্যময় করে চেতনার সাথে মিলিয়ে। তো ফলে সুচেতনা এখন একই সঙ্গে একটা নারী চরিত্র, আবার একই সঙ্গে একটা ভাবনার বিষয়, যেটা হয়তো ভালো কিছু, ভালো চিন্তার উদ্রেককারী কোনো শব্দ কিনা। তো সেই জায়গা থেকে আমাদের কবিতাটাকে একটু পড়ার চিন্তা, অর্থাৎ পড়বো মানে কি, কিভাবে পড়বো মানে হচ্ছে যে আমরা কয়েকভাবে পড়ার চেষ্টা করব, কয়েকভাবে ভাবার চেষ্টা করব। তো এই কবিতাটায় আমরা কথা বলার আগে আমরা যদি একটু স্ক্রিনে যাই তাহলে কবিতাটা সামনে রেখে কথাগুলো বলতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি বলছেন সেখানে দেখো, এই সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, প্রথম লাইন। তো তাহলে এটা মানে একটা চেতনা কি দূরতর দ্বীপ, নাকি একজন নারী তুমি দূরতর দ্বীপ? এইখান থেকে আমাদের ভাবনাটা ভাগ হয়ে যায় যে আমরা কিভাবে চিন্তা করি। তাহলে আমরা যদি ওই চেতনাটাকেই ধরি, যেখানে আমরা পৃথিবীটাকে চেতনা হিসেবে ধরলাম, একটা ভালো চিন্তা থেকেই ধরলাম, মানে দ্বিতীয় ব্যাখ্যা যেটা দিয়েছি ওখান থেকেই ধরে এভাবে পড়ে যাই, এভাবেই হয়তো একটু সহজ হবে তুলনামূলক। তাহলে বলছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। তাহলে এই যে বিকেলের নক্ষত্রের কাছে কেন, আবার শব্দটা কেন আসলো, তুলনাটা কেন আসলো? এই দূরতর দ্বীপ বলতে এটা কত দূর, এই দূরত্বের গভীরতা বুঝাতে তিনি নক্ষত্রের সাথে যেমন করে পৃথিবীর দূরত্ব, সেরকম একটা দূরত্ব তিনি কল্পনা করছেন, যে কবিতাটা হচ্ছে চেতনা হচ্ছে, সুচেতনা হচ্ছে সেরকম একটি ব্যাপার যা আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে যেন একটা অনেক দূরের একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, কেন তিনি এই সুচেতনার শব্দটি ব্যবহার করলেন? এটার বিষয়টা হচ্ছে যে তিনি যখন কবিতাটা লিখছেন তখন বিশ্বযুদ্ধগুলো, একটা বিশ্বযুদ্ধ শেষ আর একটা বিশ্বযুদ্ধ আসছে বা চলছে, এরকম একটা অবস্থা।
ওরকম একটা বিপর্যস্ত পরিস্থিতিতে পৃথিবীর মধ্যে চেতনা যেন অন্তর্হিত হয়ে গেছে, চেতনা যেন মানুষ থেকে দূরে চলে গেছে। তো তাহলে ওইরকম একটি জায়গা থেকে তিনি চেতনাকে চিন্তা করছেন যে ওখানে কি তাহলে সব শুভ চিন্তাগুলো, ভালো চিন্তাগুলো হারিয়ে গেল? সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে আবার তিনি পরিবেশটাকে বর্ণনা করার জন্য একটা কাব্যিক একটা অবস্থান বা একটা নির্জনতা তিনি বলছেন, যেটা কিরকম? দারুচিনি বনানীর ফাঁকে। এটা যেন তেন নির্জনতা, কবিতায় তো এটা বিশেষত্ব, এটা দারুচিনির বন, যেখানে দারুচিনি গাছের বন আছে, সেই বনানীর ফাঁকে এক যে নির্জনতা আছে, কবি সেরকম একটা নির্জনতা কল্পনা করে। এটা সুন্দর চিন্তা, আসলে কবিতা তো একটা সুন্দর চিন্তারই একটা শিল্পিত রূপ। বলছেন এখন এরপরের লাইন হচ্ছে, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। এই লাইনটাতে আসি। এই পৃথিবীতে এই যে যুদ্ধের কথা বলছিলাম প্রথম বুঝে, এখানে রণ রক্ত এই কথাগুলো কিন্তু ওই যুদ্ধ থেকে আসছে, কিন্তু ওই যুদ্ধ ওই পরিস্থিতি থেকে কিন্তু এই শব্দগুলো তিনি নিয়েছেন, যে রণ রক্ত, এবং এর ফলে যে সফলতা আসে, মানুষ যে যুদ্ধ করে মানুষের হত্যা হয় রক্ত দেখি, তার মধ্যেও যে সফলতা আসে, মানে যুদ্ধে জয়ী হয়, এটাই কিন্তু পৃথিবী। কিন্তু এটাই শেষ নয়, তবু শেষ সত্য নয়। পৃথিবীর এই যে রণের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বা শক্তির মাধ্যমে কোনো কিছু দখল করাই কিন্তু পৃথিবীর শেষ সফলতা নয়, শেষ সাফল্য নয়। মানে এমন কোন সাফল্যের চূড়ায় তুমি সেখানে যেতে পারো না, তবু শেষ সত্য নয়, এটাই কিন্তু শেষ নয়। আচ্ছা, এই জায়গায় আমাদের একটু বিশেষ একটা কথা বলতে হচ্ছে। আমাদের এই কবিতাটি যখন পাঠ্য করা হয় তখন বেশ কিছু লাইন মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সংক্ষিপ্ত করার জন্য, কবিতাটাকে সহজ করার জন্য কথা। আমি আগেও বলেছিলাম যে সংক্ষেপিত বিষয়টি থাকে। তো এখানে কিন্তু আরেকটি সুন্দর লাইন ছিল, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। তাহলে এই যে কলকাতা শব্দটা আসছে কি এই কারণেই, কলকাতা মধ্যে বাংলাদেশে বসে কলকাতার কথা কেন বলবে? আসলে এটা ঠিক নয়। কবিতার মধ্যে অনেক কিছুই থাকতে পারে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের নাম, রাজধানীর নাম, অঞ্চলের নাম থাকতে পারে। কবিতাটা সংক্ষেপ করার জন্য বা সহজ করার জন্য হয়তো তোমাকে এটুকু পর্যন্ত আটকে দিয়েছে। তো যাক, আমরা এখন পর্যন্ত একটুকু বুঝলাম যে চেতনা একটা সুন্দর চেতনা, বা যে চেতনা তিনি নামটা একটা নারীর নামের সাথে কল্পনা করেছেন, সেই একটা দূরতর দ্বীপের মতো, যে দ্বীপটার দূরত্ব হচ্ছে অনেকটা, বা যে মানুষ চেতনাটার দূরত্ব হচ্ছে দূরতর দ্বীপ বলেও যেন তিনি ক্ষান্ত নন, সেটাকে তিনি বলতে চাচ্ছেন যে এটা যেন একটা নক্ষত্রের সাথে পৃথিবীর যে দূরত্ব, এরকম একটা দূরে অবস্থান করছে চেতনা। পৃথিবীর অবস্থা এতটাই শোচনীয় তখন। তাই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, যুদ্ধ হচ্ছে, মানুষের হত্যা হচ্ছে, মানুষ জয়ী হচ্ছে, কিন্তু এটা কিন্তু শেষ নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এই কথাটা আসলে কি বোঝাচ্ছে? পৃথিবীর রূঢ়, পৃথিবীর আজকে অনেক রূঢ় মানে খুবই একটা খারাপ অর্থে বলছে, যে মানে নির্মম, রূঢ়, রূঢ় মানে নির্মম, রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে। এই পৃথিবীর মধ্যে আমরা ঘুরতে গিয়ে দেখলাম যে আমরা মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখলাম আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধুজন পড়ে আছে। এখন আমার হাতে আমার ভাই বোন বন্ধুজন পড়ে আছে, এটার মানেটা কি? এটা মানেটা এরকম যে আমি কি আমার ভাই বোনদের হত্যা করছি? আসলে এরকম নয়, আবার এরকমও বটে। কোন অর্থে? আমরা যদি পৃথিবীর সকল মানুষকে আমরা প্রত্যেককে যদি আমাদের পরিজন মনে করি, মানব জাতিকে যদি আমরা একে অপরের ভাই মনে করি, বোন মনে করি, তাহলে আমরা কেন মানুষে মানুষকে হত্যা করছি? তবু কি মনে হয় না যে পৃথিবীর এই সাফল্যের জন্য, পৃথিবীকে নিজেকে অস্তিত্ব রক্ষার জন্য আমরা একে অপরকে হত্যা করে চলছি, তারা হয়তো আমারই ভাই বোন বন্ধু পরিজন। তাহলে এটা এক অর্থে তাই তো সত্য। মানব হত্যা বা এই মানুষকে হত্যা করা কোনোভাবেই কোনো সুস্থ বিবেকবান মানুষের কাজ নয়। এই যুদ্ধ সহিংসতা কোনোভাবে কাম্য নয়। এই কারণে বলছে ভাই বোন বন্ধু পরিজন সকলে যেন মরে পড়ে আছে আমারই হাতে। আমার সাফল্যের এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাইকে ফেলে উপরে ওঠার জন্য একে অপরকে আমরা
পাশ কাটিয়ে যাচ্ছি, একে অপরকে হত্যা করছি। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। এই পৃথিবী, এই কথাটাই বলেছি যে পৃথিবীটা এখন খুব খারাপ। তাহলে আজকের পৃথিবী কি সেটা? সর্বকালের এই পৃথিবী খারাপ ছিল, সেখান থেকে পৃথিবী একটু একটু করে ভালো করার চিন্তা করছে। তো যখন কবি কবিতাটা লিখছেন তখন তো আমি বললাম যে পৃথিবীতে বিশ্বযুদ্ধের একটা বীভৎস আবহ, মানবিক সংকট তৈরি হয়েছে। কেন আমরা হিটলারের নির্মম হত্যাকাণ্ড দেখি যে মানুষ কিভাবে মেরে ফেলেছে, কত গ্যাস চেম্বারে নিয়ে মারতে। এই যে এটা পৃথিবীর একটা দুর্যোগ মুহূর্ত, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, মনে রাখবা। মানুষ তো পৃথিবীর কাছে ঋণী, কারণ পৃথিবীতে তার জন্ম হয়েছে, পৃথিবীতে মৃত্যু, পৃথিবী থেকেই তো, এই গ্রহ থেকেই তো সে তার সমস্ত স্বার্থগুলো নিচ্ছে, বেঁচে থাকার সমস্ত উপকরণ, সুখ শান্তি বলো, প্রকৃতি বলো, খাদ্য বলো, মানুষের অন্য একটা মানুষের সংস্পর্শ বলো, সে তো পৃথিবী তাকে দিচ্ছে। অথচ এই পৃথিবীকে কিন্তু আমরা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছি, পৃথিবীকে আমরা ক্ষতি করছি। তাহলে এইভাবে যদি আমরা কবিতাটা চিন্তা করি, কি জানাচ্ছে? একদিকে হচ্ছে প্রথম প্যারায় হচ্ছে চেতনাটা কোথায় দূরে অবস্থান করছে, আর এই সুন্দর চেতনা এখন আমাদের থেকে দূরে চলে গেছে। আবার হচ্ছে কি, পৃথিবীতে আমরা একে অপরকে বেঁচে থাকার জন্য লড়াই, রক্ত, সাফল্য নিয়ে চিন্তা করছি, কিন্তু আসলে সেটা কিন্তু শেষ কথা নয়। এটা করতে গিয়ে আমরা ভাই বোন, বন্ধু পরিজনকে আমরা আমাদের নিজের হাতে হত্যা করছি। সেটা হচ্ছে নিজের অস্তিত্ব বা নিজে একটু বেশি ভালো থাকার জন্য একে অপরকে ক্ষতি করে যাচ্ছি। এবং এই পৃথিবীর মানুষগুলো, হত্যা হওয়া মানুষগুলো যেন আমারই ভাই, আমারই বোন। তাহলে আমরা কবিতাটাকে আজকে একটু রেখে দেব। আমি বলেছি কবিতাটা একটু জটিল, আমি একটু পর্যন্ত রাখবো। তোমরা শুধু এই প্রথম দুটো প্যারা তোমরা বাসায় পড়বা। এই দুটো স্তবক বলবো, আমি বাংলায় বলছি, স্তবক যদি ভালো করে পড়ো, একবার চিন্তা করো কবিতাটা কি বলছে, একটু পর্যন্ত বোঝার চেষ্টা করো, বাকি অংশটা তোমরা পড়ে থাকো। আগামী ক্লাসে আমি পুরো কবিতাটা শেষ করব এবং কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা আমি তখন আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। একটা বড় ক্লাসের প্রস্তুতি নিবে। তো আজকে একটুকি থাকুক। আশা করি আমার ক্লাসের কথাগুলো তোমাদের মনে থাকবে এবং সুচেতনা কবিতাটি একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।